মঙ্গল গ্রহে কি অবশেষে প্রাণের খোঁজ মিলল? এটা মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশের পাথরের ছবি। এই যে দাগগুলো দেখছেন, এমনও হতে পারে এই দাগগুলো আসলে মাইক্রোবায়াল লাইফের প্রমাণ, যারা শক্তির উৎস হিসেবে অর্গ্যানিক কার্বন, সালফার এবং ফসফরাস ব্যবহার করত। এই সম্ভাব্য বায়োসিগনেচারের খোঁজ পেয়ে উৎফুল্ল হওয়ার কারণ আছে বই কি। নাসার পার্সিভিয়ারেন্স রোভার মঙ্গলের একটা ক্রেটারের ভেতর একটা পাথর থেকে এই যে সব খুঁজে পেল, এটা কিন্তু মঙ্গল নিয়ে মানব সভ্যতার বহু যুগের ফ্যাসিনেশনের পরিণতি। আমরা অনেকেই, বিশেষত যারা 90-এর দশকে জন্মেছি, তারা অনেকেই এটা জেনে বড় হয়েছি যে মঙ্গল গ্রহে মানুষ, বেড়াল, সিন্ধু ঘটক, এমনকি ওই পেরেস্ত্রয়িকাও থাকে না। আর সেই জন্যই মঙ্গল গ্রহে ইলিউশন বা পলিউশন নেই। তবে মঙ্গল গ্রহে ইলিউশন না থাকলেও মঙ্গল গ্রহ নিয়ে আমাদের ইলিউশন শতাব্দী প্রাচীন। অপটিক্যাল ইলিউশন, কল্পনা। সেই কল্পনায় মঙ্গলের বাসিন্দারা কখনো যুদ্ধ বাঁধাচ্ছে, কখনো আবার পৃথিবীর নভশ্চরদের 12টা বাজাচ্ছে, আর কখনো মঙ্গলের মাটিতে বিশাল বিশাল ক্যানাল বানানোর ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট শুরু করছে, মুহূর্তের মধ্যে বানিয়েও ফেলছে। তাই 2025-এরই সেপ্টেম্বর মাসে প্রকাশিত এই খবরে একটা আশার আলো দেখা গেছে। কিন্তু এই আজ থেকে 100-150 বছর পিছিয়ে গেলে, তখন তো আর এত সফিস্টিকেটেড রোভার টোভার ছিল না, কিন্তু ছিল এই বস্তুটি, টেলিস্কোপ, যাতে চোখ লাগিয়ে পৃথিবী থেকেই খোঁজ পাওয়া গেছিল মঙ্গল গ্রহবাসীর, বা হয়তো পাওয়া যায়নি। আর সেই সংক্ষিপ্ত কিন্তু রোমাঞ্চকর অধ্যায় নিয়েই আজকের এই ভিডিও, গুরুর জন্মদিনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। মঙ্গল গ্রহ নিয়ে এই চমৎকার কল্পবিজ্ঞান সিরিজটি লিখেছিলেন মার্কিন লেখক কিম স্ট্যানলি রবিনসন। তিনি এক জায়গায় বলছেন, আমরা তো আসলে এখনো সেই মানুষই যারা তুষার যুগ সার্ভাইভ করে এসেছে, অবাক বিস্ময়ে রাতের আকাশের দিকে তাকিয়ে থেকেছে এবং গল্প বলেছে। মঙ্গল গ্রহ আমাদের কাছে বরাবরই আ গ্রেট সাইন, আ গ্রেট সিম্বল, আ গ্রেট পাওয়ার। এই লাল গ্রহের হাজার একটা নাম। শোনা যায় কোন এক জ্যোতির্বিদ নাকি মঙ্গলের গতিবিধির মাপজোক করতে না পেরে রাগের চোটে সত্যি সত্যি দেয়ালে মাথা ঠুকেছিলেন। কার? নিজের মাথা। তবে এটা বোধহয় স্রেফ মিথ। শোনা যায় কার্ল মার্কস নাকি মঙ্গল গ্রহেই জন্মেছিলেন, আর সেই জন্যেই গ্রহটার রং লাল। জ্যোতির্বিদ জিওভানি ক্যাসিনি 1660-এর দশকে অঙ্কটঙ্ক কষে বার করলেন যে মঙ্গল গ্রহের এক দিন পৃথিবীর তুলনায় সামান্যই বেশি। পরে অবশ্য এই হিসেবটা আরও ভালো করে মাপা হয়েছিল, কিন্তু একটা ধারণা তৈরি হলো এই গ্রহটা হয়তো কিছুটা আমাদেরই মতো। ওদিকে 1659 সালে হল্যান্ডে বসে বিজ্ঞানী হিউজেন্স মঙ্গল গ্রহের অন্ধকার দাগগুলো চোখে টোকে ফেললেন। বছর 13 পর তিনিই আবার মঙ্গল গ্রহের দক্ষিণ মেরুর এই সাদা ক্যাপটা আইডেন্টিফাই করলেন। এটা একেবারে মাইলস্টোন আবিষ্কার। শতাব্দীর শেষ দিকে উনি একটা বইও লিখে ফেললেন, চমৎকার। পরের শতকে বিজ্ঞানী উইলিয়াম হার্শেল লক্ষ্য করলেন মঙ্গল পৃষ্ঠে পার্মানেন্ট দাগগুলোর পাশাপাশি কয়েকটি আংশিক উজ্জ্বল বেল্ট, একবার বেশ উঁচু ল্যাটিটিউডে একটা কালচে দাগ। এসব কেমন যেন এই পাল্টে পাল্টে যাচ্ছে বলে মনে হচ্ছে আর কি। তার মনে হলো এ নির্ঘাত মঙ্গলের আকাশে মেঘের কীর্তি, অর্থাৎ ওখানকার আবহাওয়া হয়তো খানিকটা আমাদেরই মতো। কিন্তু তিনি যেটা লিখলেন সেটা খুব ইন্টারেস্টিং। And the planet has a considerable but moderate atmosphere, so that its inhabitants probably enjoy a situation in many respects similar to ours. উনি কার্যত ধরেই নিচ্ছেন যে মঙ্গল গ্রহে প্রাণী আছে, কারণ গ্রহটা তো আফটার অল আমাদেরই মতো, অন্তত তখনও অবধি সেটাই অনুমান। কিন্তু আসল রহস্যটা শুরু হলো আরও প্রায় 150 বছর পরে। 19 শতকের 60-এর দশকে ধূমকেতু ও উল্কার গতিপথ সংক্রান্ত হিসেব নিকেশ করে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন ইতালির জ্যোতির্বিদ শিয়াপারেলি। ফ্রেঞ্চ একাডেমি অফ সায়েন্সের বিশাল পুরস্কার পেয়েছেন এবং 1877 সালে যখন পৃথিবী থেকে মঙ্গলকে ভালো করে অবজার্ভ করার সুযোগ এলো, শিয়াপারেলি তাঁর 8.6 ইঞ্চি মার্স রিফ্র্যাক্টরের টেলিস্কোপটা তাক করলেন মঙ্গলের দিকে। দেখে মঙ্গলের একটা ম্যাপ বানালেন, মঙ্গলের 62টা পয়েন্টকে বেশ নির্দিষ্ট করে। প্রশংসাও পেলেন প্রচুর। 2-3 বার মঙ্গলকে যখন একেবারে স্পষ্টভাবে দেখতে পেলেন, তখন উনি লিখছেন, It seemed as if a veil were removed from the surface of the planet, which appeared like a complex embroidery of many colors. But such was the minuteness of these details, and so short the duration of their visibility, that it was not possible to form a stable and sure impression of the thin lines and minute spots therein revealed. এসব থিন লাইন ইত্যাদি তিনি যা দেখতে পেলেন সেগুলোকে তিনি ক্যানালি তকমা দিলেন।
এবার উনি ইতালির লোক, ইতালীয় ভাষায় ক্যানালই বলতে চ্যানেল বা ক্যানাল দুই হতে পারে। শিয়াপারেলি সম্ভবত এগুলোকে প্রাকৃতিকই ধরে নিয়েছিলেন, কারণ উনি নদী শব্দটাও সিনোনিম হিসেবে ব্যবহার করেছেন। কিন্তু ক্যানাল বলতে আমরা তো বুঝি খাল, মানে ওই প্রণালী জাতীয় কিছু, যেমন পানামা ক্যানাল। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারির সাইটে ক্যানালের সংজ্ঞা: a long straight passage dug in the ground and filled with water for boats and ships to travel along. A smaller passage used for carrying water to fields, crops, etc. ফলে বুঝতেই পারছেন এই নিয়ে বিস্তর জল্পনা শুরু হলো। মঙ্গল গ্রহে ক্যানাল পাওয়া গেছে, তার মানে নিশ্চয়ই কোনো বুদ্ধিমান প্রাণী এসব বানিয়েছে। অতএব মঙ্গল গ্রহে প্রাণ আছে, তারা ইঞ্জিনিয়ারিংও জানে। শিয়াপারেলি অবশ্য প্রথম নন, তার আগে আরও কয়েকজন বিজ্ঞানীর আঁকা মঙ্গলের ছবিতে হালকা কয়েকটা দাগ দেখতে পাওয়া যায়। কিন্তু ওই কোয়ান্টিটেটিভ চেঞ্জ হতে হতে শিয়াপারেলির ছবিগুলো হয়ে গেল একটা কোয়ালিটেটিভ ট্রান্সফরমেশন। কিন্তু একটা কনফার্মেশন তো চাই। এর 2 বছর পর যখন ফের মঙ্গলকে দারুণভাবে অবজার্ভ করার সুযোগ তৈরি হলো, শিয়াপারেলি একেবারে আটঘাট বেঁধে নামলেন। মঙ্গল উজ্জ্বল, ফলে আশেপাশের আকাশের সাথে তার কন্ট্রাস্টটা যাতে বিগড়ে না যায়, তাই তিনি টেলিস্কোপটাকেও একটু পাল্টালেন। এনশিওর করলেন যে ওই টেলিস্কোপের আইপিসে তিনি মানে দরকারের থেকে বেশি সময় চোখ রাখবেন না, কারণ তাতে চোখের ওপর চাপ পড়তে পারে। এবং তিনি একটা হলদে ফিল্টারও ইউজ করলেন। তারপর চোখ লাগিয়ে দেখলেন আগে দেখা ক্যানালগুলোর কোনোটা যেন ডাবল হয়ে গেছে, সমান্তরাল এবং দুটো। উনি এই প্রসেসটার নাম দিলেন জার্মিনেশন। এটাকে তো এখন আর ঠিক চোখের ভুল বলা যাচ্ছে না। শিয়াপারেলি চিঠি লিখলেন আরেক অ্যাস্ট্রোনমার নেথানিয়েল এভারেট গ্রিনকে। আচ্ছা, সময়টা মনে রাখতে হবে, ওই কাছাকাছি সময়ে কিন্তু পানামা ক্যানালের ডিজাইন নিয়ে আলোচনা চলছে। নেথানিয়েল গ্রিন আবার মঙ্গলের একটা চমৎকার ছবি এঁকে ফেলেছেন। 13 ইঞ্চির টেলিস্কোপ ব্যবহার করে সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উঁচুতে উঠে অবজার্ভ করা মঙ্গল গ্রহ। 2 মাস ধরে অন্তত 47টা এমন আকাশের রাত পাওয়া গেল যেগুলোতে মঙ্গল পর্যবেক্ষণ বেশ ভালো করে করা যায়। তাঁর কিন্তু মনে হলো শিয়াপারেলির ওই ক্যানালগুলো স্রেফ ইলিউশন, ফেইন্ট। এরপর আরও অনেকেই ওই ক্যানালগুলো দেখতে পেলেন। মঙ্গল নিয়ে বা মঙ্গলের হাইপোথেটিক্যাল প্রাণীদের নিয়ে জল্পনা একেবারে পিকে পৌঁছালো এর হাত ধরে। পার্সিবল লোয়েল, মার্কিন বিজ্ঞানী, মঙ্গল সম্পর্কে এই এত আলোচনায় তার প্রভাব সব থেকে বেশি এবং সবচেয়ে বিতর্কিত কারণ তার বয়ানে মঙ্গলের ওই ক্যানালগুলো নাকি বুদ্ধিমান প্রাণীর সেলফ এভিডেন্ট প্রমাণ। তিনি যে মঙ্গল নিয়ে সিরিয়াস কাজকর্ম করেননি তা নয়, কিন্তু তার আঁকা মঙ্গলের ছবি শিয়াপারেলিকেও ছাপিয়ে গেল। ছোট ছোট পলিগোনাল ব্লক দিয়ে অনেকগুলো সরলরেখাকে যোগ করে আঁকা সেই ম্যাপ দেখে কার্ল সাগেন বলছেন, আনফর্চুনেটলি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ড্রাফটসম্যান। কি আর করা যাবে। লোয়েল এখানেই থামলেন না, 3 বইও লিখে ফেললেন। তার বক্তব্যের অধিকাংশটাই ফার ফেচড স্পেকুলেশন। 3য় বইটার নামটা দেখুন একবার, মার্স অ্যাজ দি অ্যাবোর্ড অফ লাইফ। এই ব্যাপারটিকে সেন্সেশনালাইজ করে প্রতিবেদন ছাপায় 2-4 পিস সংবাদপত্র, যেমনটা আবার এই যুগে একেবারেই হয় না। যাই হোক, 1908 নাগাদ অন্যান্য বিজ্ঞানীরা অনেক পর্যবেক্ষণ করে প্রায় নিশ্চিত হলেন যে এই ক্যানালগুলো সম্ভবত অপটিক্যাল ইলিউশন। লোয়েলের কল্পনাকে ভুল প্রমাণ করতে একটা বই লিখে ফেললেন আরেক বিজ্ঞানী। তবে মঙ্গল গ্রহের সারফেসে যে লিনিয়ার দাগগুলো এত লোকে সত্যিই দেখতে পাচ্ছে, সেটা তো আর মিথ্যে নয়। একটা কিন্তু ভাব রয়ে গেছিল, সেটা মিটল, একেবারে ডেফিনেটিভলি মিটল 60-এর দশকে এই স্পেসক্রাফটির সৌজন্যে, নাসার মেরিনার 4। ইনি যে ছবিগুলো তুলেছিলেন সেগুলো দেখে মোটামুটি বোঝা গেল সব কল্পনায় এইবার রাশটা নাই বোধহয় ভালো। কিন্তু একটা জল্পনা শেষ হতেই আর একটা শুরু। মঙ্গলের মাটিতে বুঝলেন সাইডোনিয়া বলে একটা জায়গা আছে। তো নাসার ভাইকিং 1 আর 2 স্পেসক্রাফট কয়েকটা ছবি তোলে যাতে এই অঞ্চলটা ধরা পড়ে। সেরকমই একটা ছবিতে এই বস্তুটি দেখা যায়, অবিকল যেন একটা মুখ, আলো ছায়ার কীর্তি, সন্দেহ নেই। এবং পরের দিকের তোলা ছবিগুলোতে সেটা একেবারে স্পষ্ট হয়ে যায়। কিন্তু র্যান্ডম জিনিসপত্র দেখে প্যাটার্ন খুঁজে পাওয়া বা অন্য কিছুর সাথে তার মিল খুঁজে পাওয়ার এই যে টেন্ডেন্সি, সেটা তো আমাদের আছেই। প্যারাইডোলিয়া, মঙ্গলে কেউ বা কারা নাকি মুখ বানিয়ে রেখেছে এবং সেসবের খবর নাকি পৃথিবীর বিজ্ঞানীরা চেপে দিয়েছে।
এইসব দেখেই মগনলাল মেঘরাজ বলেছিলেন, ওই কি যেন বলেছিলেন, আরে অর্ডিনারি বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ রাইট, অর্ডিনারি বুদ্ধি নেই, এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি। যাকে একটা কথা না বললেই নয়, সোভিয়েত ইউনিয়নে অক্টোবর রেভলিউশনের কয়েক বছর পর একটা সিনেমা মুক্তি পায়, মঙ্গল গ্রহে ঘটা খানিক কমিউনিস্ট ঘেঁষা একটা বিপ্লবের গল্প, যেটা আবার অ্যালেক্সি টলস্টয়ের একটা উপন্যাস অবলম্বনে বানানো। এইটার উল্লেখ করলাম কারণ একটা প্রশ্ন উঁকি দিচ্ছিল মঙ্গল নিয়ে, মানে 19 শতকের শেষ দিকে আর 20 শতকের শুরুর দিকে এই যে এত কল্পবিজ্ঞান, এত জল্পনা, এত হাইপোথেসিস, এটার কি কোনো বিশেষ কারণ থাকতে পারে? নিশ্চিত করে তো বলা যায় না, তবে একটা ইঙ্গিত মিলতে পারে। কার্ল সেগান এক জায়গায় বলছেন, আমরা আমাদের পৃথিবীর স্কোপের মধ্যে থাকা বিভিন্ন আশা বা ভয়কেই হয়তো মঙ্গল গ্রহে প্রজেক্ট করে ফেলেছি। তাতে কখনো এসেছে কমিউনিজম, আবার কখনো গত শতকের মাঝামাঝি গাড্ডায় পড়া পুরুষতান্ত্রিক অবচেতন। এই মঙ্গলের ক্যানাল বিতর্কের সময়টা খেয়াল করুন, তখন পুঁজিবাদ ঘোড়দৌড় দিচ্ছে, কিন্তু পৃথিবীতে এক্সপ্লোর করার মতো জায়গা দ্রুত কমছে। মানে সবই তো আস্তে আস্তে এক্সপ্লোর হয়ে যাচ্ছে আর কি, ফলে নতুন করে রিসোর্স এক্সট্র্যাক্ট করার অ্যাম্বিশন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তখনকার দিনের ওয়েস্টার্ন কলোনিয়াল শক্তিগুলোর অজানাকে জানতে চাওয়ার সহজাত প্রবৃত্তি তো আমাদের আছেই, সঙ্গে যোগ হচ্ছে আর্থসামাজিক লেভেলে আর একটা মেটেরিয়াল ফ্যাক্টর। ইনফাইনাইট গ্রোথ ইন এ ফাইনাইট ওয়ার্ল্ড স্লোগানটিকে টিকিয়ে রাখতে গেলে আরও এক্সপ্লোরেশনের স্কোপ প্রয়োজন। এই অ্যাম্বিশনের অ্যাংজাইটি কি আমাদের কল্পনাকে লাগাম ছাড়া হওয়ার রসদ জুগিয়েছিল সেই সময়? এই ব্যাপারটা হয়তো একেবারেই সচেতন নয়, মানে ওই প্যাসিভলি আর কি। যাকে মঙ্গলের ক্যানাল নিয়ে ভিডিও আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে একবার প্রেস করবেন, যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক বাটনে 2বার প্রেস করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেখতে পারেন ইচ্ছে হলে। আর কি বলা বাকি রইল, ও আমাদের অন্য ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নেবেন। আচ্ছা, পরেরটায় দেখা হচ্ছে।